ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের পুরোটা সময় ধরেই দুর্নীতির কারণে আলোচনায় ছিল ঢাকা ওয়াসা। নাগরিকের মৌলিক অধিকার পানি সরবরাহের দায়িত্বে নিয়োজিত এই প্রতিষ্ঠানটির রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছিল দুর্নীতি আর অনিয়ম। বিভিন্ন গণমাধ্যম এই দুর্নীতির পেছনে প্রতিষ্ঠানটির সাবেক এমডি তাকসিম খানকে দায়ী করেছে। এই সুদীর্ঘ সময় ধরে তিনি অনেকটা প্রকাশ্যেই করে গেছেন নানা অনিয়ম। বৈদেশিক সহায়তায় অপ্রয়োজনীয় ও মানহীন প্রকল্পের মাধ্যমে চলে এই দুর্নীতি, যার ভাগবাটোয়ারা পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। বৈদেশিক সহায়তা নির্ভর প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে একসময়ের লাভজনক প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা এখন প্রায় 25,000 কোটি টাকা ঋণগ্রস্ত। পানির স্তর নিচে নেমে যাচ্ছে বলে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনার অজুহাতে বড় বড় প্রকল্প নেয় ঢাকা ওয়াসা। 2024 সালে ভূ উপরিস্থ উৎস থেকে 70% এবং ভূগর্ভস্থ উৎস থেকে 30% পানি উৎপাদনের কথা বলে বড় বড় প্রকল্পের অনুমোদন নেওয়া হলেও বাস্তবতা উল্টো। এখনও ঢাকা ওয়াসার মোট পানির 76% ভূগর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা হচ্ছে, আর ভূ উপরিস্থ উৎস থেকে নেওয়া হচ্ছে মাত্র 24%। পানির চাহিদা মেটানোর কথা উল্লেখ করে 2019 সালের জুনে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় জানানো হয় এই পানি শোধনাগার থেকে প্রতিদিন 45 কোটি লিটার বিশুদ্ধ পানি পাওয়া যাবে। খরচ করা হয় 3,670 কোটি টাকা, কিন্তু এখন পর্যন্ত এই পরিমাণ পানি সরবরাহ করতে পারেনি ঢাকা ওয়াসা। প্রতিশ্রুতি অনুযায়ী ফলাফল না এলেও এখানে প্রচুর পরিমাণে ঋণ করতে হয় ঢাকা ওয়াসাকে। ঢাকা শহরের পয়ঃবর্জ্য পাইপলাইনের মাধ্যমে শোধন করে বালু নদীতে ফেলার লক্ষ্যে আফতাবনগরে দাশেরকান্দি পয় শোধনাগার প্রকল্প হাতে নিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রায় 4,000 কোটি টাকা ব্যয় নির্মিত এই দাশেরকান্দি পয় শোধনাগার প্রকল্প নির্মাণে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রকল্পের নেটওয়ার্ক না করে মূল প্রকল্প বাস্তবায়ন করায় সেখান থেকে কোনো সুফল মিলছে না। ফলে সেখানে কোনো বাসাবাড়ির বর্জ্য যেমন শোধন করা যাচ্ছে না, তেমনি কোনো রাজস্বও আদায় হচ্ছে না। শোধনাগারের প্লান্ট চালু রাখতে হাতের ঝিলের ময়লা পানি সেখান থেকে শোধন করা হচ্ছে। এতে ঢাকা ওয়াসার বছরে গচ্চা যাচ্ছে 512 কোটি টাকা। 2027 সালে ঋণের কিস্তি পরিশোধ শুরু হলে বছরে ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় 825 কোটি টাকা। 2 বছর আগে প্রকল্প চালু হলেও এখন পর্যন্ত কোনো সঞ্চালন লাইন, নেটওয়ার্ক প্রকল্প প্রস্তাব করেনি। এই মুহূর্তে সঞ্চালন লাইনের প্রক্রিয়া শুরু করলেও বাস্তবায়নে অন্তত 10 বছর সময় লাগবে। ততদিনে পয় শোধনাগারের যন্ত্রপাতি অকেজো হয়ে পড়বে। ওয়াসার ঐক্য পরিষদ নেতাদের হিসেব মতে 2014-15 অর্থ বছর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত সময়ে ঢাকা ওয়াসার 3,221 কোটি টাকা খোয়া গেছে। তার লক্ষ্যই ছিল দুর্নীতি। এই যে দুর্নীতি করার জন্য তার কিছু টার্গেট ছিল বড় বড় প্রজেক্টগুলো। এই প্রজেক্টগুলোতে যারা পিডি হিসেবে ছিলেন তার পছন্দের বাইরে কেউ ছিল না। ঢাকা ওয়াসা সবাই জানে, র্যামস গ্রুপ বলতো আর কি, আর এ রফিক, এতে আক্তার, এম এ মহসিন, এস এ সবুজ, এই গ্রুপটাই ফেমাস ছিল। পানির দাম ও গ্রাহক সংখ্যা বৃদ্ধি, বিলিং পদ্ধতি ডিজিটালাইজেশন হওয়ার পরও সংস্থার দায়িত্বপ্রাপ্তদের চুরি, অবহেলা ও অদক্ষতার কারণে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে সংস্থাটি বঞ্চিত হচ্ছে। 2009-10 অর্থ বছরে সংস্থাটির সিস্টেম লস ছিল 34.82% এবং বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 54.82%, যদিও কাগজে কলমে দেখানো হচ্ছে মাত্র 20%। ওয়াসার দুর্নীতির রাজ্যে একক রাজা হিসেবে পতিত শেখ হাসিনার 16 বছরের মেয়াদের 15 বছরই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তাকসিম খান। মোট 7 বার তার পদের মেয়াদ বাড়িয়েছে বিদায়ী আওয়ামী লীগ সরকার। এমডি হিসেবে তাকসিমের সর্বশেষ মাসিক বেতন ছিল 6,25,000 টাকা। গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, করোনা মহামারীর মধ্যে 1 লাফে তার বেতন বাড়ানো হয় 2.25 লাখ টাকা। এর বিপরীতে পানির দাম 16 বার বাড়িয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস তৈরি করেছেন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশে যে গত 15 বছরে যে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে তার অন্যতম উপাদান ছিল দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করা, ক্ষমতার ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলোকে অকার্যকর দলীয়করণের মাধ্যমে অকার্যকর করে দেওয়া, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা, যার মাধ্যমে এই কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে। একই প্র্যাকটিসটা ওয়াসাতে প্রতিষ্ঠিত হয়েছে। ওয়াসা যে এই পুরো মেয়াদে যে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি সম্পূর্ণ কর্তৃত্ববাদী প্রক্রিয়া তার প্রতিষ্ঠান চালিয়েছেন। ওয়াসার যে ম্যানেজিং ডাইরেক্টরের যে রিপোর্টিং অথরিটি যেটা বোর্ডকে সম্পূর্ণ অকার্যকর করে দিয়েছেন। খুশিমতো প্রকল্প গ্রহণ করেছেন বিদেশি অর্থায়নে, বিদেশি ঋণের উপর নির্ভর করে নিজের মতো সম্পূর্ণ অবারিতভাবে জবাবদিহিনভাবে সেখানে বিভিন্ন ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তিনি অর্থ আত্মসাৎ করেছেন, দেশে বিদেশে পাচার করেছেন। এই যে ধারাবাহিকভাবে ওয়াসার প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টরের যে কী বলে যে মেয়াদের নবায়ন হয়েছে সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া হয়েছে। তা সত্ত্বেও এটাকে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় বারে বারে সেটাকে এন্ডোর্স করেছে এবং করেছে তাকে। তার কারণ হচ্ছে যে আমরা যে মন্তব্যটা আমরা করেছিলাম, যেটা বিশ্লেষণমূলকভাবে আমাদের গবেষণার ভিত্তি করে, সেটা হচ্ছে তার কর্তৃত্ব কিন্তু শুধু ওয়াসার মধ্যে সীমাবদ্ধ ছিল। তার কর্তৃত্ব, তার ক্ষমতার যে কী বলে ভিত্তি, সেটা ছিল সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, যে কারণে তিনি এইভাবে অবারিতভাবে সেটা করতে পেরেছেন। নতুন করে ওয়াসাকে ঢেলে সাজাতে হবে, এমনভাবে ঢেলে সাজাতে হবে। পূর্ব শর্তটা হলো যে তার যে ম্যানেজমেন্ট তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করার মতো জায়গাটা তৈরি করতে হবে, সেটার জন্য চর্চা হয়। এটা নিশ্চিত করতে পারলে ওয়াসার যে প্রত্যাশিত সেবা দেশের মানুষ, ঢাকা শহরের মানুষ পাবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী নয়, এর আগে থেকেই তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়। 2023 সালে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার তালিকায় যুক্তরাষ্ট্রের 14টি বাড়ি কেনা এবং অর্থ পাচারকারী হিসেবে তাকসিম খানের নাম আসলে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছিল। এ নিয়ে দুদকে 2টি অভিযোগও জমা পড়ে, যাতে কিছু বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা, ছবি, কোন বাড়ি কখন কত টাকায় কেনা তা উল্লেখ করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর গভর্নমেন্ট ওয়াচ নোটিশের একটি কপি অভিযোগের সঙ্গে জুড়ে দেওয়া হয়। বিষয়টি আদালতের নজরে আনলে তদন্তেরও নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত, কিন্তু তা আর বেশি দূর এগোয়নি। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়তার সুবাদেই তিনি ছিলেন সকল আইনের ঊর্ধ্বে, ফলে অভিযোগ করাই ছিল অসম্ভব। তদন্ত তো আরও পরের কথা। এর প্রমাণ মেলে 2023 সালের 17 মে। এদিন ঢাকা ওয়াসা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ডক্টর গোলাম মোস্তফা অতিষ্ঠ হয়ে স্থানীয় সরকার বিভাগে প্রকৌশলী তাকসিমের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে চিঠি লিখলে মন্ত্রণালয় তদন্ত না করে উল্টো 4 দিনের মাথায় তাকেই সরিয়ে দেয়। 4-5 কোটি টাকার গাড়ি কিনবেন, অথচ উনি বোর্ডের সাথে কথা বলবেন না, বোর্ডের অনুমোদন নেবেন না, এটা কিভাবে হয়? এবং এটা করেন কিভাবে? এটা উনি ফাঁক ফোকর বের করছেন। উনি করেন কি, ওই প্ল্যানিং কমিশনের একটা আছে যে সরকারি কাজের জন্য একটা থ্রেশহোল্ড দেওয়া আছে যে ডিপার্টমেন্টাল হেডের কি ক্ষমতা, উনি কত টাকা পর্যন্ত উনি বোর্ডের পারমিশন ছাড়াই খরচ করতে পারবেন, উনি ওইটা ব্যবহার করেন এবং ওখানে অনেক বেশি হাই। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকা ওয়াসার দুর্নীতি অনুসন্ধানে ভালোভাবে মাঠে নামতে পারে দুর্নীতি দমন কমিশন। নিষেধাজ্ঞা দেয় তার বিদেশ যাত্রায়, যদিও তিনি এখন কোথায় আছেন তার হদিশ নেই। দুদকের একটি দল তার বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে। দুদক থেকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় ওয়াসার 7 কর্মকর্তাকে। ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম খান সহ অন্যদের বিরুদ্ধে সংস্থাটির পদ্মা যশোলদিয়া প্রকল্পে প্রায় 1100 কোটি টাকা, গন্ধরবপুর পানি শোধনাগার প্রকল্পে 1000 কোটি টাকা, দাসেরখান্দি পয় শোধনাগার প্রকল্পে 1000 কোটি টাকা, গুলশান বাড়িধারা লেক দূষণ প্রকল্পে 50 কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।